তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। রাজশাহীতে তাপমাত্রা নামল 7-এর ঘরে। ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে একের পর এক ফ্লাইট ডাইভার্ট। প্রতিষ্ঠার 2 দশক পর প্রথমবারের মতো জোকসু নির্বাচন আজ। সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভোট গ্রহণ। ডিজিটাল ওএমআর মেশিনে হবে ভোট গণনা। আমলাতন্ত্রের কারণে খাদের কিনারায় দেশ, অভিযোগ বিএনপি নেতাদের। দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান। নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কায় জামায়াত। চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মীর ওপর দুর্বৃত্তদের হামলা। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু। যশোরে যুবককে গুলি করে হত্যা। এবং হাতকড়া পরানো বন্দী প্রেসিডেন্ট মাদুরোকে তোলা হলো নিউ ইয়র্কের আদালতে। নির্দোষ দাবি। সরকারের পাশে থাকার ঘোষণা ভেনেজুয়েলার সেনাবাহিনীর। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। শাহজালাল বিমানবন্দরে ঘন কুয়াশায় একের পর এক ফ্লাইট ডাইভার্ট হচ্ছে। এক সপ্তাহেই 50টির বেশি ফ্লাইট ডাইভার্ট করে অবতরণ করেছে চট্টগ্রাম, সিলেট কিংবা কলকাতা সহ বিভিন্ন বিমানবন্দরে। এতে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমে ফের অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতে বাড়ছে যাত্রী ভোগান্তি, ব্যাহত হচ্ছে এয়ারলাইন্সগুলোর শিডিউল। বাড়তি খরচের চাপে পড়ছে পুরো বিমান চলাচল ব্যবস্থা। এদিকে শীত জুড়েই এই সংকট থাকবে বলে জানিয়েছে সিভিল অ্যাভিয়েশন। দীপি মুনার ক্যামেরায় শাহরিয়ার জামান পুলকের প্রতিবেদন। শীত আসলে মধ্যরাতের পর থমকে যায় আকাশপথ। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে রানওয়ে। ডজনখানেক ফ্লাইট ডাইভার্টেড, কোনোটি চক্কর কাটে ঢাকার আকাশে, কোনোটা নামতে বাধ্য হয় অন্য শহরে। দীর্ঘ অপেক্ষার পর সকালে কুয়াশা ভেদ করে যখন প্রথম বিমানটি রানওয়েতে ছোঁয়, ততক্ষণে ক্লান্তি জমে বৈমানিক আর যাত্রী দুই পক্ষেরই। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই দৃশ্য শীতের নিত্যদিনের বাস্তবতা। গত বছরের জুলাই মাসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ক্যাটাগরি 1 থেকে 2-এ উন্নীত হওয়ার পর বলা হয়েছিল বৈমানিকরা 200 মিটার রানওয়ে দেখতে পেলেই অবতরণ করতে পারবে নিরাপদে। ঘন কুয়াশার চাদরও আর বিঘ্নিত হবে না আকাশযাত্রায়। তবে বর্তমান প্রেক্ষাপটে একের পর এক ফ্লাইট ডাইভার্ট হচ্ছে, যাত্রীরা নামছেন ভিন্ন শহরে। তবে এর সমস্যাটা কোথায়? জটিলতার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিমানবন্দরের ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ILS। গত বছরের জুলাইয়ে ক্যাটাগরি 2 উদ্বোধনের মাত্র 3 মাস পর অক্টোবর 2025-এ একটি থাই এয়ারওয়েজের বিমান অবতরণের সময় রানওয়ের লাইটিং সিস্টেম ক্ষতিগ্রস্ত করে। এর ফলে ILS-এর কার্যক্ষমতা নেমে আসে 85%, যেখানে ক্যাটাগরি 2 সচল রাখতে প্রয়োজন অন্তত 95% কার্যকর আলোর ব্যবস্থা। বাধ্য হয়েই বিমানবন্দর কর্তৃপক্ষ ফিরে গেছে আগের ক্যাটাগরি 1 ব্যবস্থায়। প্রযুক্তিগত সক্ষমতা থাকা সত্ত্বেও বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে তাই মিলছে না কাঙ্ক্ষিত সুবিধা। এই ড্যামেজ হওয়ার কারণে আমার যে লাইটের সার্ভিসিবিলিটি আছে এটা এখন নেমে গিয়েছে 84 to 87%-এ। সো আমার ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমে পাইলট ল্যান্ড করতে আসছে, কিন্তু এই লাইটটা যদি আমার 95% উপর সার্ভিসেবল না থাকে তাহলে আমরা ক্যাটাগরি 2 করতে পারি না, যে কারণে আমার এখন ক্যাটাগরি 2টা সাসপেন্ডেড আছে অপারেশন। সিভিল এভিয়েশনের তথ্য বলছে গত এক সপ্তাহেই 50টির বেশি ফ্লাইট ডাইভার্ট হয়ে অবতরণ করেছে চট্টগ্রাম, সিলেট কিংবা কলকাতা সহ বিভিন্ন বিমানবন্দরে। শুধু 2 থেকে 4 জানুয়ারির মধ্যেই ডাইভার্ট হয়েছে 20টিরও বেশি ফ্লাইট। এর প্রভাব পড়ছে সরাসরি এয়ারলাইন্সগুলোর উপর। অন্য বিমানবন্দরে নামতে গিয়ে গুনতে হচ্ছে অতিরিক্ত ল্যান্ডিং চার্জ, বাড়ছে জ্বালানি খরচ, সেই সঙ্গে যাত্রী ও ক্রুদের হোটেলে রাখার ব্যয়, সব মিলিয়ে বাড়ছে পরিচালন ব্যয় ও লোকসান। শীতকালে যখন কুয়াশার এই সমস্যাটা হয় তখন আমাদেরকে প্রায় ফ্লাইট ডাইভার্ট হয়ে যায়। আর ফ্লাইট ডাইভার্ট হওয়া মানে তো খরচ বেশি হওয়া, এক্সপেন্স তো আছেই। এটার সাথে প্যাসেঞ্জারদেরকে হোটেলে রাখতে হয়, অন্য একটা এয়ারপোর্টে গিয়ে ল্যান্ড করতে হয়, সেটার খরচ আছে। আর যাত্রীদের দুর্ভোগ যেন শেষই হচ্ছে না। ঢাকায় ফিরেও স্বস্তি নেই। একসঙ্গে একাধিক বিমান নামায় গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সৃষ্টি হয়েছে জট। শুধু লাগেজ বহনের ট্রলির জন্যই অনেকে অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা।
শিডিউল অনুযায়ী আমাদেরকে কথা ছিল শুক্রবারে ওখান থেকে আমাদেরকে রাত্রে 9:25 ছাড়বে, আর শনিবার 7টা এখানে নামাই দেবে। 24 ঘন্টা ডিলে হইয়া এর পরের দিন রাত 11টায় ফ্লাইট দিছে। তারপর আজকে 6টায় নামার কথা ছিল বাংলাদেশে, এইখানে আইসা তারপর আবার কলকাতা যেয়ে ল্যান্ড করছে, ওইখানে আবার 6 ঘন্টা বসে ছিলাম। ট্রলির ভোগান্তিও যে অ্যাভেলেবেল ট্রলির ভিতরে নাই, যাত্রী বেশি, এখানে হজের যাত্রী আছে আর বড় বড় ফ্লাইটগুলো আসাতে একটা মানুষ 8 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে আইসা এয়ারপোর্টে বসে থাকবে, ট্রলির জন্য মাল নিয়ে বেরোতে পারবে না, এর চেয়ে লজ্জাজনক তার কিছু হতে পারে না। সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষ জানাচ্ছে ক্ষতিগ্রস্ত রানওয়ে লাইটগুলো বিশেষ অর্ডারে কাস্টমাইজ করে বিদেশ থেকে আনতে হয়। এই মেরামত শেষ করে পূর্ণাঙ্গ ক্যাটাগরি 2 সুবিধা ফিরিয়ে আনতে আরও প্রায় 3 মাস সময় লাগতে পারে। যেই কোম্পানিকে ওয়ার্ক অর্ডার দিই না কেন, তাদেরকে আবার ওই কাস্টম করে ওই লাইটগুলি তৈরি করে নিয়ে এসে লাগাতে দে উইল টেক 2.5 to 3 months। এই 3 মাস যে আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এর মধ্যে আমি 95%-এর উপরে সার্ভিসিবিলিটি পাবো না লাইটের। এবং এটা ড্যামেজ অ্যাসেস করার পরে মোটামুটি একটা ওয়ার্নিং দিয়ে রাখা হয়েছে থাই এয়ারওয়েজকে, যে তোমরা এরকম একটা ড্যামেজ করেছো, এটা আমাদের ইনভেস্টিগেশন হচ্ছে। ফাইনালি আমরা যখন অ্যাসেসমেন্টটা করতে পারবো যে কী পরিমাণ আর্থিক ক্ষতি হলো এখানে, সেটা তাদেরকে জানানো হবে। ঘন কুয়াশায় ঢাকা রানওয়ে অ্যাপ্রোচ 14-এর নিভু নিভু আলো আর আকাশে চক্কর খাওয়া উড়োজাহাজ। শীত এলেই ঢাকার আকাশে এ যেন এক নিত্যদিনের ঘটনা। আইএলএস ক্যাটাগরি 2 সুবিধা স্থগিত থাকায় নিরাপদ অবতরণ হয়ে উঠেছে কঠিন। এই কারণে যাত্রীদের নামতে হচ্ছে চট্টগ্রাম, সিলেট কিংবা কলকাতায়। ঘন কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে যাত্রীদের যেমন বাড়ছে ভোগান্তি, তেমনই চাপ বাড়ছে নিরাপদ বিমান চলাচল ব্যবস্থায়ও। শাহরিয়াজামান পুলক, এখন ঢাকা। এদিকে তীব্র শীত আর হিমেল হাওয়ায় অকারণে ঘর ছাড়ছেন না কেউ। তবে জীবিকার তাগিদে ঘরে থাকারও উপায় নেই খেটে খাওয়া মানুষের। আবার কনকনে ঠান্ডাতেও ছিন্নমূল মানুষেরা ঘুমাচ্ছেন পথের ধারে, মিলছে না গরম কাপড়। রাজধানীর বিভিন্ন এলাকার শীতের রাতের চিত্র তুলে এনেছেন আফজাল হোসেন। কুয়াশার চাদরে ঢেকেছে কংক্রিটের দেয়াল। দিনের বেলা মাঝে মাঝে সূর্য উঁকি দেওয়ার চেষ্টা করলেও কুয়াশার কাছে পরাজিত হয় বারবার। আর রাতে টের পাওয়া যায় শীতের তীব্রতা কতটা ভয়ঙ্কর। শীতের রয়েছে নিজস্ব সৌন্দর্য, দেরি করে ঘুম থেকে ওঠা, খুব প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া আর নানা স্বাদের পিঠাপুলির সমারোহ শীতকালকে করে তোলে মোহনীয়। তবে শীত সবার জন্য আশীর্বাদ হয়ে আসে না। ফুটপাত, রেল স্টেশন বা ফ্লাইওভারের নিচে রাত কাটে হাজারো মানুষের। শীতের কষ্ট কেমন তা যেন প্রকৃতপক্ষে টের পান রাস্তার পাশে শুয়ে থাকা এসব মানুষ। কম্বল না পেয়ে পাতলা বস্তা জড়িয়েই শীত নিবারণের চেষ্টা করছেন কেউ কেউ। ঘরে ফেরা পাখির মতো শীতের সন্ধে নামতেই সবার ঘরে ফেরা দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। কিন্তু ওই মানুষগুলো কোথায় ফেরে? যার কোনো ঘর নেই, অনেকে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন, কিন্তু সেটা আর কতক্ষণ। অন্য বছরের থেকে এই বছর আমার লাইফে আমি এরকম শীত দেখি নাই। শীতের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে দমকা হিমেল হাওয়া। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। শীতের তীব্রতায় কমেছে যাত্রী, পাল্লা দিয়ে কমেছে আয়। ঋতুচক্রে শীত আসে বারবার, তবে শীতের সাথে শ্রমজীবী আর ছিন্নমূল এসব মানুষের কষ্ট আর না বাড়ুক এমন প্রত্যাশা সবার। এখন মধ্যরাত, পরিবারের সাথে সবাই যখন উষ্ণ বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই এই শহরের কিছু মানুষের ভাগ্যে জুটেছে কনক্রিটের বরফ শীতল বিছানা। তীব্র শীতের সাথে যুক্ত হয়েছে ধুলাবালি আর গাড়ির বিকট শব্দ। এভাবেই চলছে বছরের পর বছর। এ দুঃখের যেন কোনো শেষ নেই, সীমানা নেই। আফজাল হোসেন, এখন ঢাকা। দেশে প্রতিনিয়তই নামছে তাপমাত্রার পারদ। ঘন কুয়াশা, হিমশীতল বাতাস আর দিনভর সূর্যের দেখা না পাওয়ায় কনকনে ঠান্ডার অনুভূতি থাকছে দিনভর। ভোরবেলা কাজের সন্ধানে নামা মানুষের উপস্থিতিও কমেছে। শহর, গ্রাম, নগর আর চরের মানুষরা আছেন অস্বস্তিতে। শীতের খবর জানাতে রাজশাহী নগরীর তালাইমারি থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান এবং যশোর থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। শুরুতে রাজশাহীতে যেতে চাই রাকিবের কাছে। রাকিব, আজ তো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহীতে তাপমাত্রা কত আর তীব্রতা কেমন অনুভব করছেন? লাইবা, আসলে যেখানটায় আমরা দাঁড়িয়ে আছি হিমশীতল বাতাস এবং ঠিক আমাদের পাশেই কিন্তু পদ্মা নদী এবং এইখানকার যে
পুরো শূন্য জায়গার যে বাতাসটি আসছে সেটি অত্যন্ত একেবারেই হাড় কাঁপানো একটি অবস্থা তৈরি হয়েছে। এবং এই অবস্থাতে আমরা যেটি দেখছি, ভোরের বেলায় যেই ঘন কুয়াশা ছিল সেটি খানিকটা কেটে গেলেও শীতের যে তীব্রতা সেটি কোনো অংশেই আসলে কমেনি, যার কারণে ভোর থেকে যারা কায়িক শ্রমের উদ্দেশ্যে বের হয়ে আসেন এবং স্কুল কলেজ অফিস আদালতে বের হয়ে আসেন তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। আমরা নগরীর তালাইমারি এলাকায় আছি, সেই জায়গাটিতে আসলে রাজশাহী আশপাশের যে সমস্ত উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে বাঘা, চারঘাট, পুঠিয়া, বানেশ্বর, দুর্গাপুর, এই সমস্ত জায়গা থেকে কিন্তু শ্রমের সন্ধানে সাধারণ মানুষরা কিন্তু এখানে আসেন। এবং এই শ্রমিকরা বলছেন যে একেবারেই ভোরবেলা ফজরের আগে তাদেরকে আসতে হয়, যার কারণে এই যে সাইকেল চালিয়ে আসার সময় তারা আসলে নানা ধরনের সমস্যায় পড়েন এবং একেবারে জবুথুবু একটা অবস্থা হয়ে যায় তাদের। এবং ভোরের দিকে যারা আসলে রিক্সা নিয়ে বের হয়েছেন তারাও নানা ধরনের সমস্যায় পড়েছেন। এখানে আমরা কথা বলছিলাম তাদের সাথে, তারা বলছেন যে আসলে একেবারে কনকনে হাড় কাঁপানো যে শীত, এবং গেল কয়েকদিনের থেকে আসলে আজকে শীতের যে তীব্রতা সেটি অনেক বেশি। আবহাওয়া অফিস যেটি বলছে, সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা এই মৌসুমের রাজশাহীতে রেকর্ড করা হয়েছে 7.0 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ এবং এখন যে বাতাসের প্রবাহ সেটি 6 নটিক্যাল মাইল। অর্থাৎ এই যে একেবারে শীতল একটি অবস্থা, তাতে করে আসলে মানুষের ভোগান্তি বেড়েছে এবং খেটে খাওয়া যে সমস্ত মানুষরা আছেন তাদের ভোগান্তি আসলে চরমে উঠেছে। লাইভ আপনাকে জানিয়ে রাখি যে গেল 2 দিন থেকে তারও আগে থেকে কিন্তু আসলে রাজশাহীতে সূর্যের দেখা মিলছে না, সারা দিনভর একটা কুয়াশাচ্ছন্ন অবস্থা, এবং যার কারণে আবহাওয়াবিদরা যেটি বলছেন যে যেহেতু সূর্যের তাপ নেই, যার কারণে মাটিতে যে সূর্যের তাপ ধারণ করা বা অন্যান্য যে সমস্ত বস্তু রয়েছে সেগুলো যে তাপ ধারণ করে এবং সেটির যে বিকিরণ সেটি না হওয়ার কারণে কিন্তু আসলে যে দিন রাতের তাপমাত্রার পার্থক্য এবং পরের দিনের যে তাপের ওপরে প্রভাব সেটি আসলে পড়ছে। এই অবস্থায় রাজশাহীর যে 9টি উপজেলা আছে এবং প্রায় 17টির বেশি চর অঞ্চল, সেইখানকার মানুষরা, নদীপাড়ের মানুষরা সবচেয়ে বেশি ভোগান্তিতে আছে, যার কারণে আমরা জেনেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি উপজেলাতে কিন্তু 1500-র বেশি কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তো লাইবা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে শীতের সর্বশেষ খবর। এবার চলে যেতে চাই যশোরের রিপনের কাছে। রিপন, আমরা রাজশাহীর শীতের তীব্রতার কথা জানছিলাম, যশোরের কি পরিস্থিতি একটু জানান আমাদের। আমরা দেখছি যে দিন গেলে শীতের তীব্রতা বাড়ছে। আজকে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে 9.2 ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা রয়েছে 97%। যদিও গতকালকে আমরা দেখেছি 10 ডিগ্রি সেলসিয়াস, আজকে কিন্তু আরো কমেছে। অর্থাৎ গত 2 দিন কিন্তু আমরা দেখেছি এ জেলায় সূর্য ওঠেনি এবং কুয়াশাচ্ছন্ন ছিল। গতকাল এর চেয়ে বেশি কুয়াশা ছিল, দৃষ্টিসীমা ছিল 100 মিটার। যদিও আজকের কিছুটা কুয়াশা কম রয়েছে, তবে শীতের যে তীব্রতা সেটি কিন্তু বেশি রয়েছে। আজকে কুয়াশার দৃষ্টিসীমা রয়েছে 200 মিটার, গতকালকে ছিল 100 মিটার। গতকালকে কুয়াশা বেশি থাকলেও গতকালকে চেয়ে আজকে কিন্তু শীত অনুভূত হচ্ছে বেশি। গতকালকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলে আজকে 9.2 ডিগ্রি খেটে খাওয়া মানুষ রয়েছে, শ্রমজীবী মানুষ রয়েছে, সবচেয়ে বেশি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা যে কাজ সেটি ঠিক মতো করতে পারছে না। আমি যে মাঠটিতে রয়েছে এখানে এই সময়টিতে কাজ করার কথা রয়েছে সাধারণ মানুষ, যারা শ্রমজীবী মানুষ রয়েছে, তারা কিন্তু আমরা দেখছি যে মাঠে কোনো লোক নাই। অর্থাৎ কাজ যে সকালে সেটি কিন্তু তারা করতে পারছে না। যে কনকনে শীত রয়েছে সেই শীতে কিন্তু যারা বিশেষ প্রয়োজন তারা ঘর থেকে বের হচ্ছেন, এছাড়া ঘর থেকে বের হচ্ছেন। আমরা শহরের দিকে দেখেছি যে যারা রিক্সা চালক রয়েছেন তারাও কিন্তু এই অবস্থায় রয়েছে। সব মিলে শীতে জবুথবু রয়েছে যশোর। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ জান্নাত। সহকর্মীরা জানাচ্ছিলেন শীতের পরিস্থিতি। প্রতিষ্ঠার 2 দশক পর প্রথমবারের মতো আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। আর কিছুক্ষণ পরেই শুরু হবে ভোট গ্রহণ। অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত সংসদ নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এসব খবর নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা, ভোটাররা উপস্থিত হতে শুরু করেছেন কিনা জানাবেন, কি বলছেন তারা, তাদের সাথে কথা হয়েছে কিনা, নির্বাচনী পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? লাইবা, আপনাকে ধন্যবাদ। আমরা দেখছি যে এই শীতের একেবারে কনকনে শীতের মধ্যেও যারা
ভোটার রয়েছেন তারা কিন্তু গেটের বাইরে অপেক্ষা করছেন। আমরা জানি যে ভোট গ্রহণ শুরু হবে ঠিক 9টায় এবং এই মাত্রই হচ্ছে গেটে ঢোকানো শুরু করেছে এবং ভোটাররা এবং এই মুহূর্তে যারা পোলিং এজেন্ট তাদেরকে ভেতরে ঢোকানোর সুযোগ করে দেওয়া হচ্ছে। এবং আমরা যে চিত্রটি দেখছি যে বাইরে কিন্তু সকাল থেকেই আমরা দেখছি যে যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন। সেখানে আমরা বিভিন্ন প্রার্থীদেরকেও দেখছি, প্রার্থীরাও সেখানে রয়েছেন, তারা ভোটারদের কাছে কুশল বিনিময় ভোটারদের সঙ্গে করছেন। এবং আমরা দেখছি পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশে আসলে রূপ নিয়েছে। আমরা জানি যে গত 30 ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা ছিল, সেদিন নির্বাচন হয়নি। বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর এই নির্বাচন স্থগিত করা হয়, এরকমই একটি সকাল ছিল সেদিন। আমরা যে চিত্রটি জানি যে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু 16,645 ভোট রয়েছে এবং এখানে 39টি কেন্দ্রে এখানে ভোট গ্রহণ করা হবে এবং 39টি কেন্দ্র রয়েছে। এবং আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট এবং বিভাগ সেগুলোই কিন্তু হচ্ছে সেই 39টি বিভাগ ইনস্টিটিউটই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ভোট। কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তে এখানে ছাত্র শিবিরের যিনি জিএস প্রার্থী তিনি যাচ্ছেন। এছাড়া আমরা ছাত্র দলের প্রার্থীদেরকেও দেখছি, সবাই কিন্তু আছেন। আমরা দেখছি যে এখানে চেক করে কিন্তু ঢুকানো হচ্ছে যারা প্রার্থীরা রয়েছেন তাদেরকে এবং যারা ভোটার রয়েছেন তাদেরকে কিন্তু পুলিশই এখানে নিরাপত্তা রয়েছে। আমরা একটু আগে দেখলাম যে ডগ স্কোয়াড ছিল, সেই ডগ স্কোয়াডের মধ্য দিয়েও কিন্তু এখানে একটি নিরাপত্তার একটি বিষয় এখানে আমরা দেখেছি। এবং এক পাশ দিয়ে ছাত্রদেরকে এখানে প্রবেশ করানো হচ্ছে, আরেক পাশ দিয়ে ছাত্রীদেরকে এখানে প্রবেশ করানো হচ্ছে। আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এই নির্বাচনে কেন্দ্রে মোট ভোটার আমরা বলেছি 16,000-এর উপরে। এছাড়া আমরা জানি যে আপনার একমাত্র এই বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রীদের জন্য যে হল রয়েছে সেটির জন্য আলাদা করে হল সংসদের নির্বাচনের জন্য আলাদা কেন্দ্র রয়েছে। এবং আরেকটি বিষয় যদি বলে রাখি যে এখানে বিভিন্ন প্যানেল রয়েছে। আমরা জানি যে ছাত্রদল সমর্থিত প্যানেল রয়েছে, ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল রয়েছে, এছাড়া ছাত্র শিবিরের প্যানেল রয়েছে, এছাড়া আমরা জানি যে ছাত্র শক্তির প্যানেল রয়েছে, বাম ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বাধীন একটি জোট রয়েছে। এছাড়া বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু বিভিন্নভাবে প্যানেল করেছেন। তো সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে একটি উৎসব মুখর পরিবেশ এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভোট গ্রহণ শুরু হতে যাচ্ছে। এবং আমরা যে চিত্রটি দেখছি যে 8টার পরই কিন্তু গেটগুলো খুলে দেওয়া হয়েছে এবং গেট খুলে দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা দেখছি যে এখানে যারা ভোটাররা রয়েছেন, যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে প্রবেশ করছেন ভোট দেওয়ার জন্য। এবং আমরা জানি যে তাপমাত্রা কিন্তু অনেক বেশি এবং এই শীতের মধ্যেও তারা যেহেতু বিশ্ববিদ্যালয়ের প্রথম এই কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন, সে কারণে কিন্তু সবার মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং সবাই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়েই এই নির্বাচনে অংশ নিচ্ছে। সারাদিন যেন এরকম সুষ্ঠু পরিবেশ থাকে সেই প্রত্যাশাও কিন্তু তারা করছেন। তো এই ছিল আমার কাছে লাইবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। জকসু নির্বাচন আজ, আর তারই খবর জানছিলাম ফরহাদ বিন নুরের কাছ থেকে। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নের পথেই হাঁটবে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে বেগম জিয়ার স্মরণ সভায় যোগ দিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশকে পেছনে টেনে নেয়ার চক্রান্ত আছে, যা ঐক্যবদ্ধভাবে রুখতে হবে। আরও জানাচ্ছেন সাবির রোজ। গণতন্ত্রের আপোষহীন সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ। এতে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি সহ বিএনপি নেতারা অংশ নেন। বেগম জিয়ার স্মরণে 1 মিনিটের নীরবতা দিয়ে শুরু হয় সভার আনুষ্ঠানিকতা। এরপর কোরআন তিলাওয়াত ও দোয়ার মধ্যে দিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। সবাই অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা দেশের অর্থনীতির ভিত শক্তিশালী করতে বেগম জিয়ার অবদান তুলে ধরেন। তারা বলেন, গেল 16 বছরে আমলাতন্ত্রের কারণে দেশ খাদের কিনারে এসে দাঁড়িয়েছে।
বিএনপি ব্যক্তিখাতকে প্রাধান্য দিয়ে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনতে চায়। এই যে আজকে আমাদের ব্যুরোক্রেসি নিয়ে এত সমস্যার কথা আমরা বলছি বাংলাদেশে, যে কস্ট অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেসের যে ইস্যুগুলো আছে, এগুলোকে উনি প্রাণপণ চেষ্টা করেছেন একটি জায়গায় নিয়ে আসতে। এবং আপনারা জানেন কিন্তু বিএনপির সময় লাস্ট সরকার যখন ক্ষমতা ত্যাগ করে বিএনপি, গ্রোথ ছিল 7.06%, and the curve was looking like this. ওই ধারা অব্যাহত থাকলে মেবি উই শুড বি গ্রোয়িং এট ডাবল ডিজিট টুডে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেবল মুক্তবাজার অর্থনীতির সমর্থক ছিলেন না, তিনি কিন্তু আমি যদি এভাবে বলি প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর দুটো সেক্টরের মধ্যে একটি ইউনিক কম্বিনেশন বেগম খালেদা জিয়া সৃষ্টি করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার মৃত্যুর শোক শক্তিতে পরিণত করে এগিয়ে যাবে দল। দেশকে পেছনে টেনে ধরার ষড়যন্ত্র চলছে জানিয়ে বিএনপি মহাসচিব এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে, সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। সবাই মিলে আসুন আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশ, 1971 সালে যার জন্য আমরা যুদ্ধ করেছিলাম, 1990 সালে যার জন্য লড়াই করেছি গণতন্ত্রের জন্য, 2024-এ যাদের জন্য আমার ছেলেরা রক্ত দিয়েছে, আসুন আমরা সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি। মির্জা ফখরুল আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে বেগম জিয়ার আপোষহীন নীতি অনুসরণ করে দেশ গড়তে চায় বিএনপি। দেশনেত্রী আমাদের কাছে একটা আইকন। সাব্বির রোজ, এখন, ঢাকা। আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দিনভর গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। সকাল থেকে রাত পর্যন্ত তারেক রহমানের সঙ্গে দেখা করেন নাগরিক ঐক্য, এবি পার্টি, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় আগামীতে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্রের উন্নয়নে ভিন্ন ভিন্ন মত উপস্থাপনের আহ্বান জানান তারেক রহমান। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাবি উপাচার্যকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম। সবাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন। আমি আপনাদের সবাইকে আমার সাথে চাই। সবাইকে নিয়ে দেশের সামনে খুবই বড় একটা চ্যালেঞ্জ আছে, দেশটা গড়ে তোলবার। সেই চ্যালেঞ্জ যেন মোকাবেলা করতে পারি, তার জন্য সহযোগিতা চাই। এই ধরনের আলোচনা আলো চালু থাকবে এবং এটা নতুন রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে চালু করতে পারবো আমরা, এটা আমাদের প্রত্যাশা। আমরা চাই যে সমাজের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরো শক্তিশালী হোক। তিনি কিছু সুপরামর্শ দিয়েছেন আমাদেরকে, আমরাও সেগুলি বিবেচনা করছি। দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, প্রশাসনের মধ্যে কিছু কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে। মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে বিবৃতিতে এসব জানানো হয়। বলা হয়, নতুন বাংলাদেশকে কোনো ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র বা কোনো গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেয়া যাবে না। বৈঠকে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতা কর্মীদের হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন দলটির নেতারা। পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নির্বাচন কমিশন এবং এর সাথে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি বিশেষ কোনো পক্ষ না নিয়ে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানায় জামায়াতে ইসলামী। প্রকৃত চাঁদাবাজদের লুকানোর জন্য জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীদের ওপর মিথ্যা দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে গাজীপুরের টঙ্গীতে জামিনে মুক্তি পাওয়া জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভির
খোঁজ খবর নিতে এসে এসব কথা বলেন তিনি। তাহরিমার সাথে ন্যায় বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট ছিল বলেও জানিয়েছেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে চক্রান্ত করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীদের চাঁদাবাজ, দুর্নীতিবাজ হিসেবে চিত্রিত করতে মিডিয়ার দ্বারা পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা পরিস্থিতি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করবে, সেজন্য সব দলকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তিনি। তাহরিমা জান্নাত সুরভী তিনি যদি কোনো অন্যায় করে থাকতেন, তিনি দেশের একজন নাগরিক হিসেবে যে আইনি এবং নাগরিক সুবিধা সুযোগ পাওয়ার কথা ছিল, তার যে অধিকার ছিল সেটা কিন্তু তিনি পাননি এবং স্পষ্টতই তার সাথে কোনো ন্যায় বিচার করা হয়নি। কিছু কিছু মিডিয়া আমাদের জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন চরিত্র, নেতাকর্মী যা বা বিভিন্ন পরিচিত মুখ যারা রয়েছে তাদের চরিত্র হননের চেষ্টা 5ই আগস্টের পরবর্তী সময় থেকেই করছে। চট্টগ্রামের রাউজানে জানে আলম শিকদার নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি রাউজানের বিএনপি মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। স্থানীয়রা জানায়, সোমবার রাত 8টার দিকে উপজেলার পূর্ব গুজরা এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম শহরের বেসরকারি একটি হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়। নিহত জানে আলম শিকদার রাউজান উপজেলা যুবদলের সাবেক সদস্য ছিলেন। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে রাউজানে 5 আগস্টের পর আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত 13 জন খুন হয়েছে। যশোরে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা 6টার দিকে জেলার মনিরামপুর উপজেলার কপালিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবক রানা প্রতাপ বৈরাগী কেশবপুর উপজেলার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, কপালিয়া বাজারের কয়েকজন ব্যক্তি রানা প্রতাপকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হত্যার কারণ এবং জড়িতদের পরিচয় জানতে তদন্ত করছে পুলিশ। শিল্পায়নের অভাব, বৈদেশিক কর্মসংস্থানের নিম্নহার আর মজুরি বৈষম্যের চ্যালেঞ্জ উপেক্ষা করে রংপুরের প্রায় 38% নারী কর্মরত বিভিন্ন পেশায়। তবে এই অঞ্চলে নারীদের সামাজিক নিরাপত্তা আর কর্মসংস্থানের ক্ষেত্রেও রয়েছে ব্যাপক ঘাটতি। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীর ক্ষমতায়নের পাশাপাশি সব ক্ষেত্রে সমতায়ন চান রংপুরের নারীরা। আরও জানাচ্ছেন মোকাররম হোসাইন। রংপুর বিভাগের 8 জেলায় প্রায় 1,80,00,000 মানুষের বাস। বিপুল এই জনসংখ্যার অর্ধেকে নারী। তিস্তা বিধৌত কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও নীলফামারী জেলায় ভোটারের আনুপাতিক হিসেবে নারী পুরুষের সংখ্যাও প্রায় সমান। সবশেষ হালনাগাদ তথ্যে দেখা যায়, রংপুর জেলার 6টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা বেড়েছে 1,66,397 জন। সেই তালিকায় জেলায় নারী ভোটারের সংখ্যা 12,20,394 জন থেকে বেড়ে দাঁড়িয়েছে 13,06,333 জনে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠের উত্তাপ আর প্রতিশ্রুতির বিপরীতে নারীদের মনে এখনও সামাজিক নিরাপত্তাহীনতার ভয়। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নারীদের বিপুল অংশগ্রহণ আশা জাগালেও সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বপ্ন ফিকে হয়েছে রংপুরের নারীদের। নারীদের নিরাপত্তা যদি নিশ্চিত হতো, তাহলে এই যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাগুলো আমরা দেখি যে নারীরা হেনস্থার শিকার, হয়রানির শিকার, ইভটিজিংয়ের শিকার, এই বিষয়গুলো আসলে ঘটতো না। আমি যে কর্মসংস্থানে আসছি, এখানে যেন আমাকে সমান অধিকার না দিলেও অন্তত নিরাপত্তাটুকু দেয় যে আমি সুস্থ স্বাভাবিকভাবে আমার পরিবারের কাছে ফিরে যেতে পারবো। এদিকে লড়াই সংগ্রাম থেকে শুরু করে ভোটের মাঠ, সব জায়গায় নারীদের অধিকার উপেক্ষিত বলে জানান এই সমাজকর্মী। সংকট সমাধানে রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি অধিকার আদায়ে নারীদেরও সচেতনতা দরকার বলে মনে করেন তিনি। যখন প্রয়োজন তখন নারীকে ঠিক লিড পজিশনে আপনি রাখছেন, সেটা সাংস্কৃতিক জায়গাগুলোতে হোক, আমরা গণ অভ্যুত্থানের যে আন্দোলন ছিল সেটাতেও আমরা দেখেছি যে নারীরা সবসময় সামনে, কিন্তু যখনই অধিকারের কথা আসছে, যখনই কোথাও নেতৃত্ব দানের কথা আসছে, সেটা কালচারাল অঙ্গন হোক, আমাদের রাজনৈতিক অঙ্গন হোক, কিংবা যে কোনো জায়গায় নারীদেরকে সেখানে আপনি পাচ্ছেন না।
গবেষণা সংস্থা সানেমের জরিপ বলছে রংপুরের কর্মজীবী নারীদের মধ্যে প্রায় 23% কেবল প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত, আর পেশাগতভাবে সবচেয়ে বেশি 53.08% নারী কাজ করেন কৃষি, মৎস্য ও বনজ শিল্পে। তবে নারী অধিকার নিয়ে কাজ করে গণমাধ্যম কর্মী মনে করেন নারীর কর্মসংস্থান হলেও নিশ্চিত হয়নি অর্থনৈতিক স্বাধীনতা। ক্ষমতার পালাবদল হচ্ছে, কিন্তু ক্ষমতায়নের যে জায়গাটা সেখানে আসলে নারীদের অবস্থানটা খুবই নাজুক। টাকা খরচ করার কিন্তু অধিকারটা সেই নারীর নাই, সেই সিদ্ধান্তটাও কিন্তু এখন পর্যন্ত পুরুষ সমাজ নেয়। মুক্তি মানে কি আমি শুধু বাইরে গিয়ে কাজ করলাম, আমি বাইরে যেতে পারছি, এটা মানে কি মুক্তি? রংপুর বিভাগের একমাত্র রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল উত্তর আইপিজেডে কর্মসংস্থান হয়েছে 30,000 কর্মীর, যার মধ্যে 66%ই নারী। এছাড়া শিক্ষা, সংস্কৃতি, বেসরকারি খাত কিংবা গৃহস্থলীর কাজে নারীর অবদানও নেহায়েত কম নয়। নির্বাচন পরবর্তী বাংলাদেশে ন্যায্যতার ভিত্তিতে নারীদের সব ক্ষেত্রে সমতা, সামাজিক মর্যাদার বাস্তবায়ন হবে, এমনটাই প্রত্যাশা রংপুরের নারী ভোটারদের। মোকাররম হোসাইন, এখন রংপুর। জামালপুরে সরিষা ফুলের হলুদ রঙে ভরে উঠেছে দিগন্ত জোড়া মাঠ। গুনগুন শব্দে মৌমাছির দল ফুল থেকে সংগ্রহ করছে মধু। এই মৌসুমে সরিষা ফুলের মধু আহরণে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। তবে প্রশিক্ষণ ও স্বল্প সুদের ঋণ পেলে বাণিজ্যিকভাবে মধু উৎপাদন আরও বাড়বে বলে মনে করেন তারা। জুয়েল রানার পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। গত 3 সপ্তাহ আগে নারায়ণগঞ্জ থেকে জামালপুর সদর উপজেলার চর মহাডাঙ্গা গ্রামে এসেছেন 56 বছর বয়সী মোহাম্মদ শফিকুল ইসলাম বাবুল। দীর্ঘ 13 বছর ধরে মৌ চাষ করছেন তিনি। শখের বশে 4টি মৌ বাক্স দিয়ে শুরু করলেও বর্তমানে তার খামারে রয়েছে 250টি বাক্স। এসব বাক্স থেকে প্রতি সপ্তাহে তিনি 12 থেকে 15 মণ মধু সংগ্রহ করছেন। চলতি মৌসুমে সব খরচ বাদ দিয়ে প্রায় 8 থেকে 10 লাখ টাকা লাভের আশা তার। এই বছর আমাদের খরচ মনে করেন একটু বেশি গেছে, কারণ বক্স বাড়াইছি, আমার প্রায় 10-11 লক্ষ টাকা গেছে খরচ হইয়া। তো সমস্ত খরচপাতি দিয়ে আল্লাহর রহমতে দেখা গেছে আমার প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা লাভ থাকবে। সরিষা ক্ষেতের পাশে সারি সারি মৌবাক্সে প্রতিটি বাক্সে রয়েছে প্রায় 45 থেকে 50 হাজার মৌমাছি। এসব মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে জমা করে। সপ্তাহে একদিন মধু সংগ্রহ করেন চাষিরা। খুচরা বাজারে প্রতি কেজি মধু বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়, আর পাইকারিতে প্রায় 300 টাকায়। খাঁটি মধুর চাহিদা বাড়ায় অনেক ক্রেতাই সরাসরি মাঠে এসে মধু কিনছেন। 100+ বক্স আছে, তা মোটামুটি প্রতি বছর এর থেকে আমার আর কি আমার যেটুকু রোজগার হয় সেটাই আমার মোটামুটি ভালোই চলে। খরচা মধু এক একটা ফুলের এক একটা রেট আছে। মানে মনে করেন সরিষার ফুলটা মধু আমরা 300 টাকা খরচা বেশি, 350 টাকাও বেশি। বাজারের মধুটা ভেজাল হওয়ার সম্ভাবনা থাকে, এটা আমাদের চোখের সামনে হচ্ছে কাটা হয় দেখি, এবং এটা মনে হচ্ছে অনেক ভালো পিওর। যেহেতু 100% পিওর মধু এটা সবাই দেখে নিচ্ছে, তার জন্য আসলে 50 টাকা 100 টাকা দাম করছে না। কৃষি বিভাগ জানায় এবছর জামালপুরে 40,982 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। মাঠে স্থাপন করা হয়েছে প্রায় 3,500 মৌবাক্স। এসব বাক্স থেকে প্রায় 60 থেকে 70 টন মধু সংগ্রহের সম্ভাবনা রয়েছে, যার বাজার মূল্য প্রায় 80 থেকে 85 কোটি টাকা। কৃষির সাথে যারা সম্পৃক্ত তাদেরকেও যদি আমরা সচেতন করতে পারি এবং খামারিদেরকে যদি আমরা মাঠে যথাযথভাবে বসাইতে পারি, তাহলে আমাদের কৃষি উৎপাদন 25 থেকে 35% বৃদ্ধি পাবে। ওয়েদার কন্ডিশন ভালো, আমাদের সরিষাটাও আমরা মোটামুটি সঠিক সময়ে লাগাতে পেরেছি। এজন্য আমরা আশা করছি যে আমাদের মধুর ফলন বা মধু যে আমরা নিষ্কাশন করব এটার পরিমাণও আমাদের আশানুরূপ হবে, এবং অন্যান্য বছরের তুলনায় ইনশাআল্লাহ এবার আমরা মধুর ফলনটা অনেক বেশি পাবো। সরিষার হলুদ মাঠকে ঘিরেই দেশে বাণিজ্যিক মধু উৎপাদনে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শামসুল আরেফিন, এখন জামালপুর। অযত্ন, অবহেলা আর অব্যবস্থাপনায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌর পার্ক। শিশুদের কলকাকলি আর বিনোদনের জায়গাটি বিষাক্ত প্লাস্টিক বর্জ্যের স্তূপে দূষিত হচ্ছে প্রতিনিয়ত, যেখানে জীবনের ঝুঁকি নিয়ে খেলছে শিশুরা। কর্তৃপক্ষের উদাসীনতায় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শহরবাসীও। দ্রুত পার্কটি আগের পরিবেশে ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। কাউসার আহমেদের ছবিতে রাকিবুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত।
নরসিংদী শহরের ব্যস্ততম রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই অবস্থিত এই পৌর পার্ক বছর ৩ আগেও সবুজ ঘাসের ঘ্রাণ আর শিশুদের কোলাহলে মুখর থাকলেও বর্তমান চিত্র একেবারেই ভিন্ন। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে চিপসের প্যাকেট, প্লাস্টিক বোতল আর পলিথিনের স্তূপ। গোটা পার্ক যেন ময়লার ভাগাড়। শিশুদের খেলার বেশিরভাগ দোলনা ভেঙে মাটিতে পড়ে আছে। স্লিপারের নিচের অংশেও ধরেছে জং। যেগুলো কোনোমতে টিকে আছে সেগুলো নড়বড়ে অবস্থা। শহরে আর কোনো উন্মুক্ত জায়গা না থাকায় অনেকটা নিরুপায় হয়েই ঝুঁকি নিয়ে খেলছে শিশুরা। পৌর পার্ক ছাড়াও ঢাকা সিলেট মহাসড়কের পাশে আরও একটি পার্কের অবস্থাও বেহাল। দ্রুত পার্ক দুটি নিরাপদ ও আধুনিক রূপে ফিরিয়ে আনার দাবি সচেতন মহলের। বাচ্চাদের যে রাইডসগুলো আছে ওইগুলো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। পৌর পার্কের অবস্থা খুবই বাজে, খুবই জঘন্য, ময়লা আবর্জনা দিয়ে একদম ভরে গেছে। আশেপাশে ময়লা, ধুলা খেলতে ভালো লাগে না। এগুলো সংস্করণ করে এই প্রত্যেকে বিন বসা দিলে বাচ্চাদের জন্য কিছু খেলার নতুন খেলার ইয়েগুলো তৈরি করে দিলে এবং কিছু বসার জায়গা দিলে মনে হয় ভালো হয় আর কি। তবে পার্কটির আধুনিকায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পৌরসভার প্রশাসক। এটাকে আধুনিকায়ন করে এখানে আরও কিছু গাছপালা রোপণ, কিছু শিশুদের খেলার সামগ্রী, হাঁটার জায়গা এবং বিনোদনের জন্য বিভিন্ন রাইডস স্থাপন করে আধুনিক করার লক্ষ্যে আমরা একটা প্রকল্প প্রস্তাব প্রস্তুত করছি। এটি প্রস্তুত হলে স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে আমরা অর্থায়নে এটি আধুনিক একটি পৌর শিশু পার্কে রূপান্তর করার আমাদের পরিকল্পনা রয়েছে। নরসিংদী পৌর পার্কটি প্রতিষ্ঠার কাজ শুরু হয় 2015 সালে। পরে কয়েক দফায় কাজ শেষ হয় 2019 সালে। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। এবারে আন্তর্জাতিক। মাদক পাচার সংক্রান্ত মামলায় মাদুরো ও তার স্ত্রীর পরবর্তী শুনানির দিন 17 মার্চ ধার্য করেছেন আদালত। এর আগ পর্যন্ত তাদের রাখা হবে ব্রুকলিনের বন্দি শিবিরে। গেল সোমবার ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মাদক পাচার সংক্রান্ত মামলায় তোলা হয় নিউ ইয়র্কের আদালতে। এ সময় নিজেদের নির্দোষ দাবি করেন এই দম্পতি। নিজেকে এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলে উল্লেখ করেন নিকোলাস মাদুরো। এর আগে হাতকড়া পরিয়ে এই দম্পতিকে সশস্ত্র বাহিনীর কড়া নিরাপত্তায় আদালত প্রাঙ্গণে নেওয়া হয়। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে ইরানের চলমান বিক্ষোভ গড়িয়েছে 10ম দিনে। সহিংস এই গণ আন্দোলনে নিরাপত্তা বাহিনীর 2 সদস্য সহ প্রাণ গেছে অন্তত 29 জনের। এর মধ্যে গেল সোমবার একদিনেই নিহত হয়েছেন 7 জন। নিহতদের মধ্যে 21 জনের পরিচয় শনাক্ত করা গেছে। এছাড়া গেল সোমবার পর্যন্ত আটক করা হয়েছে প্রায় 1200 বিক্ষোভকারীকে। ইরান ইনসাইটের তথ্য বলছে দেশটির বেশ কিছু এলাকায় প্রাণঘাতী অস্ত্র আর গোলা বারুদের মজুদ বাড়িয়েছে নিরাপত্তা বাহিনী। এবারে খেলার খবর। ব্যাট বল নাকি রাজনীতি? বাংলাদেশ ভারতের ক্রিকেটীয় সম্পর্কে মুখ্য হবে কোনটি? মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর 2 প্রতিবেশী দেশের ক্রিকেট এখন মুখোমুখি। যদিও টাইগার ক্রিকেটের সাবেকরা বলছেন রাজনীতিমুক্ত ক্রিকেট প্রত্যাশা তাদের। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। দেশের মধ্যে ঝামেলার মধ্যে আসলে ক্রিকেটটা জড়িয়ে যায় সবসময়। বাংলাদেশ টি-20 প্রথম ম্যাচ কিংবা প্রথম টি-20 বিশ্বকাপ দলের অংশ নাদিফ চৌধুরী উপমহাদেশের ক্রিকেট আর রাজনীতির যোগাযোগ নিয়ে নিজের হতাশার কথা জানালেন এভাবেই। বিশ্বকাপের আগে মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া নিয়ে হতাশ সাবেক এই ক্রিকেটার। যদিও ক্রিকেটের সঙ্গে রাজনীতির যোগাযোগ একেবারেই নতুন কিছু নয়। 2012 সালের পর থেকে রাজনৈতিক বৈরিতায় বন্ধ ভারত পাকিস্তান ক্রিকেট। যদিও আইসিসি কিংবা এসিসির সূচিতে বাণিজ্যিক প্রয়োজনে নিয়মিত ক্রিকেট খেলছে 2 দল। এবার সেই একই পথের যাত্রী হতে পারে বাংলাদেশও। বোর্ড যেটা ডিসিশন নিয়েছে খুবই সুন্দর এবং গভর্নমেন্ট থেকেও দেখবেন যে সুন্দর একটা জানাইছে, ইনফরমেশন দিয়েছে। তো সব মিলে আমি বলবো যে খুবই ভালো ডিসিশন। একজন খেলোয়াড়কে যদি আপনি সিকিউরিটি দিতে না পারেন একটা দেশে, বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে এবং 25 জন থেকে 30 জনের একটা স্কোয়াড থাকে, এতজন খেলোয়াড় যাবে, তো সেইখানে এতগুলো মানুষের আপনি তখন কীভাবে দেবেন? একটু তো খারাপের দিকে যাচ্ছে, বাট আমার মনে হওয়া উচিত না এটা। মানে ক্রিকেটের সাথে তো আসলে এসব মেলানো একদমই ঠিক না, যেটা পাকিস্তানের সাথে হয়েছে। পাকিস্তানের প্লেয়াররা তো কিছু করে নাই। অবশ্য খালেদ মাসুদ পাইলট বিশ্বাস করেন আইসিসি এগিয়ে আসলে খেলা দিয়ে সব জটিলতার
ইতি ঘটানো সম্ভব। দাঁড়ানো উচিত, আমি মনে করি যে নিজের পায়ে দাঁড়ানো উচিত। আমরা আমাদের মতো করে চলবো, আমাদের মতো করে খেলবো, বাট আইসিসি এই জিনিসটা ঠিক করার ব্যবস্থা করবেন যে কি করে দুটো টিমকে আবার একটা সুন্দর সম্পর্ক ডেভেলপ করা যায়, এবং এটা খেলার মাধ্যমেই সম্ভব। সাবেকদের হতাশা কিংবা প্রত্যাশার পারদ উঁচুতে থাকলেও সহসাই যে ক্রিকেট রাজনীতির বিচ্ছেদ হচ্ছে না সেটাও অনেকটাই নিশ্চিত। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। শেষ করব এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, রাজশাহীতে তাপমাত্রা নামল 7-এর ঘরে, ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে একের পর এক ফ্লাইট ডাইভার্ট। প্রতিষ্ঠার 2 দশক পর প্রথমবারের মতো জোকসু নির্বাচন আজ সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভোট গ্রহণ, ডিজিটাল ওএমআর মেশিনে হবে ভোট গণনা। আমলাতন্ত্রের কারণে খাদের কিনারায় দেশ, অভিযোগ বিএনপি নেতাদের, দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান, নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কায় জামায়াত। চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মীর ওপর দুর্বৃত্তদের হামলা, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু, যশোরের যুবককে গুলি করে হত্যা। এবং হাতকড়া পরানো বন্দী প্রেসিডেন্ট মাদুরোকে তোলা হলো নিউ ইয়র্কের আদালতে, নির্দোষ দাবি, সরকারের পাশে থাকার ঘোষণা ভেনেজুয়েলার সেনাবাহিনীর। আর এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।